আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে এসএলএসটি ম্যাথমেটিক্স বইটির ইন্টিগ্রাল ক্যালকুলাস চ্যাপ্টার 10টি কোশ্চেন ডিটেলসে সলভ করব। তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে, সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, মক টেস্টের সলিউশন, অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। আর একটি কোর্স প্রোভাইড করা হচ্ছে, কমপ্লিট কোর্স এসএলএসটি ম্যাথ 1.0। এখানে ম্যাক্সিমাম সিলেবাসটাই কমপ্লিট আছে, কিছু টপিক বাকি আছে, সেটা করে দেওয়া হবে। এই কোর্সটির টোটাল কোর্স ফি রাখা হয়েছে 700 টাকা। তো তোমরা যদি এই কোর্সটি নিতে চাও, তো আমার এই নাম্বারে ফোনপে, গুগল পে সব কিছু আছে। 400 টাকা পেমেন্ট করে মেসেজ করবে, তাহলে সমস্ত কিছু ভিডিও, পিডিএফ সব কিছু প্রোভাইড করে দেওয়া হবে। বাকি 300 টাকা সেটা পরে পেমেন্ট করতে হবে। ওকে, শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 11, the value of limit n tends to infinity 1 by n e power 3 by n plus e power 6 by n dot e power 3n by n। তো একটা লিমিট ভ্যালু বের করতে বলেছে, লিমিট টেন্ডস টু ইনফিনিটি, যেখানে 1 বাই n e এর পাওয়ার কিছু আছে এবং সমস্ত টার্মগুলো কি যোগ আকারে আছে। তো শুরু করে কোশ্চেন নাম্বার 11 আমাদের দেওয়া আছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n e পাওয়ার 3 বাই n e পাওয়ার 6 বাই n ডট e পাওয়ার 3n বাই n। আমরা যদি এই ই এর পাওয়ারগুলো দিয়ে লক্ষ্য করি, এখানে কিন্তু ই এর পাওয়ার 1 বাই n আছে, মানে 3 ইন্টু 1 বাই n, তবে 3 ইন্টু 2 বাই n, এভাবে 3 ইন্টু n বাই n পর্যন্ত যাচ্ছে। তো সেটাকে আমরা লিখতে পারবো n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n e পাওয়ার 3 ইন্টু 1 বাই n e পাওয়ার 3 ইন্টু 2 বাই n। নেক্সট টার্মসটা অবভিয়াসলি এরকম হবে e পাওয়ার 3 ইন্টু 3 বাই n, দেন ডট e পাওয়ার 3 ইন্টু n বাই n। এবার এখান থেকে আমাদেরকে ইন্টিগ্রেশনে যেতে হবে। আমরা লিমিট সামের যে ইন্টিগ্রেশন ফর্মুলা আছে সেখান থেকে, আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম যে ইন্টিগ্রেশন থেকে কিভাবে লিমিট সামেশন ফর্মে আমরা আনতে পারি। আগের ক্লাস যদি দেখে না থাকে অবশ্যই দেখে নেবে। কিসের ফর্মুলা? সাপোজ এ টু বি এফ এক্স ডিএক্স আছে, সেখান থেকে আমরা দেখতে পারবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি b minus a by n summation r equals 1 to n f of a plus rx। এটা কিভাবে আসছে আগের ক্লাসেও দেখানো হয়েছে, তো এই ক্লাসে আমি খুবই শর্টে এটা এক্সপ্লেন করে দিচ্ছি। সাপোজ কোন একটা কার্ভ fx, কোন একটা y equals to fx, কোন একটা ফাংশন আছে, সেই ফাংশনের কার্ভ এরকম সাপোজ আছে। এর যদি আমরা ইন্টিগ্রেশন বের করতে চাই একটা নির্দিষ্ট পয়েন্ট a থেকে b পর্যন্ত, তাহলে সেই ইন্টিগ্রেশন ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হয়? সেই ইন্টিগ্রেশন ভ্যালুটা এই এক্স অ্যাক্সিস উপর পারপেন্ডিকুলার লাইন টেনে যে এরিয়াটা শেডেড হয়, এরিয়া ক্রিয়েট করে, ক্লোজ এরিয়া, ক্লোজ ফিগার, সেই ক্লোজ ফিগারের এরিয়াটাই কিন্তু ইন্টিগ্রেশনের ভ্যালু হয়। এই এরিয়াটা বের করার জন্য আমরা তো নর্মাল কোনো পরিচিত ফিগার আসছে না, সেই জন্য আমরা কি করব, এই যে এ টু বি, এই এ টু বি ইন্টারভালটাকে আমরা এন সংখ্যক ছোট ছোট সাব ইন্টারভালে ভেঙে নেওয়া হবে। এন সংখ্যক ছোট ছোট সাব ইন্টারভালে ভেঙে নেওয়া হবে। ভেঙে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটা কাজ করি, সাপোজ এই যে সাব ইন্টারভাল এই জায়গাটা আছে, এখান থেকে যদি আমরা এইদিকে টেনে দিই, এভাবে টেনে দিই, এই বরাবর এক্স এক্সের পারপেন্ডিকুলার লাইন এদিকে টানলাম, প্যারালাল এভাবে টেনে দিলাম, তো এখানে কিন্তু একটা রেক্টেঙ্গেল ফর্ম হলো, মানে আয়তক্ষেত্র ফর্ম হলো। এবং আয়তক্ষেত্রের এরিয়া কিন্তু আমরা বের করা জানি। সেম টু সেম এখানেও যদি করা হয়, এদিকে টেনে দিয়ে এবং করে, এখানেও কিন্তু একটা আয়তক্ষেত্র বের হবে। এইভাবে কিন্তু অনেকগুলো এন সংখ্যা কিন্তু আয়তক্ষেত্র তৈরি হবে। এবার এই আয়তক্ষেত্রের এরিয়া যদি যোগ করা হয়, তাহলে আমাদের যে রিকোয়ার্ড এরিয়া সেটা মোটামুটি কাছাকাছি আসবে, কিছু পরিমাণ ইরো থাকবে কিন্তু একদম কাছাকাছি হবে। তাহলে এই ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, সেটা অ্যাকচুয়ালি কিছুই না, এই যে ইন্টিগ্রেশন, এই যে আয়তক্ষেত্রগুলো আমরা পাচ্ছি সবগুলোর কিন্তু ক্ষেত্রফল। এমনি এই জায়গাটা আয়তক্ষেত্র যদি বের করা হয়, তাহলে এদিক টেনে দিলাম, এটা সাপোজ এক্স অন পয়েন্ট, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলে কি ব্রিথ ইন্টু লেন্থ, লেন্থ ইন্টু ব্রিথ,
এর লেন্থটা কত হবে এইচ হবে, কারণ প্রতিটা সাব ইন্টারভালটা কত এইচ এইচ করে ভেঙে নিয়েছি, এইচ লেন্থের ইকুয়াল সাব ইন্টারভালে। আর হাইটটা কত হবে, সাপোজ এই পয়েন্টে হাইট হবে এই x1 পয়েন্টের ফাংশন ভ্যালু, সাপোজ এই পয়েন্টে হাইট হবে এই পয়েন্টে এর ফাংশন ভ্যালু, হাইটটা কি হবে ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু। তাহলে আমি যদি এরিয়াটা লিখি তাহলে কি হবে এইচ ইন্টু এফ অফ x1 হবে প্লাস এইচ ইন্টু এফ অফ x2, x1 x2 এভাবে কিন্তু আমরা ভেঙে দিয়েছি, x2 প্লাস a ইন্টু এফ অফ x3 এভাবে ডট ডট এইচ ইন্টু এফ অফ xn হবে। এই এইচ এর ভ্যালুটা কি হবে, যেহেতু একটা এ টু বিটা সাব ইন্টারভ্যাল ভেঙে দিয়েছি, তাহলে x1 এর ভ্যালুটা যদি বের করি তাহলে কি হবে a প্লাস এইচ হবে, x2 ভ্যালু a প্লাস 2h হবে, এই বিটা লাস্ট পয়েন্টটা কি হবে a প্লাস n h হবে। তাহলে এইচ এর ভ্যালুটা কি হবে b মাইনাস a বাই n। তাহলে এইচটা আমার কমন চলে আসবে, এখানে এইচটা কমন চলে আসলো। বাকি যেটা থাকলে এফ অফ x1, এফ অফ x1 কে আমরা এফ অফ a প্লাস h লিখতে পারবো, এফ অফ x2 মানকে a প্লাস 2h লিখতে পারবো, কারণ এইচ এইচ অ্যাড হতে হতে যাবে, লাস্টেটা এফ অফ a প্লাস nh লিখতে। এর এইচ এর ভ্যালু কত b মাইনাস a বাই n। এবার এই যে এরিয়াতে কিন্তু কিছু পরিমাণ ইরর থাকবে, আমরা যখন ইন্টারভালটা আরো বেশি সংখ্যক বাড়াবো তখন কিন্তু এরিয়ার পরিমাণটা মানে আরো অ্যাকুরেট হবে। যত বেশি বাড়াবো ছোট ছোট যত ছোট ছোট রেক্টেঙ্গেল হবে ততই কিন্তু এরিয়াটা আরো কাছাকাছি মানে অ্যাকুরেট আসবে, মানে যত বড় নেব তত কিন্তু ইররের পরিমাণ বেশি হবে। এই জন্য আমাকে এখানে লিমিটিং কনসেপ্টে কাজ লাগাতে হবে। তখন আমার লিমিট এন্সটা যে সাব ইন্টারভাল ভালটা করছি সেটা আরো বাড়িয়ে দিলাম, মানে টেন্স টু ইনফিনিটি করে দিলাম। তাহলে এখানেও তাই হবে, লিমিট টেন্স টু ইনফিনিটি, এখানে আমরা তাই করব, লিমিট টেন্স টু ইনফিনিটি 1 বাই n। এটাকে আমরা সামেশন নোটেশন লিখতে পারবো 1 টু n এফ অফ a প্লাস আর এস। এটাই হচ্ছে এইভাবেই ফর্মুলাটা আসছে। এবার যদি a এর ভ্যালু 0 হয় আর b এর ভ্যালু 1 হয় তাহলে কি চলে আসবে 0 টু 1 এফ অফ x dx ইকুয়ালস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা 1 বাই n হয়ে যাবে, b এর ভ্যালু 1 আর a এর ভ্যালু 0 বসালে সামেশন r ইকুয়ালস 1 টু n এফ অফ a এর ভ্যালু 0 তাহলে b এর ভ্যালু 1, তাহলে h এর ভ্যালুটা কত হবে b মাইনাস a বাই n, এটাও কি হয়ে যাবে h এর ভ্যালুটা কি হবে 1 বাই n হয়ে যাবে, তাহলে এটা কি r বাই n হয়ে যাবে, এর ভ্যালু 0 এখানে r h হবে, r h মানে কি r বাই n হয়ে যাবে। তাহলে যখন আমরা এরকম ফরম্যাটে থাকবে যে লিমিট n টু ইনফিনিটি 1 বাই n সামেশন এফ অফ আর এন, এরকম ফর্মুলা যখন থাকবে তখন ডাইরেক্টলি আমরা 0 টু 1 এফ এক্স ডিএক্স লিখতে পারবো। ঠিক আছে, এই আর বাই এন মানে এটাকে ইন্ডিকেট করছে এক্স, মানে এফ অফ এক্স ইন্ডিকেট করছে অ্যাকচুয়ালি। তো এখানে সেরকমই ফরম্যাটে আসবে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি। তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n আছে, এটাকে আমি সামেশন যোগ যোগ আকারে আছে, মানে আমরা সামেশন নোটেশন লিখতে পারবো r equals 1 to n e পাওয়ার 3 ইন্টু r বাই n, r এর ভ্যালু 1 বসালে এটা পাচ্ছি, 2 বসালে এটা, 3 বাই বসালে এটা হয়ে যাচ্ছে। তাহলে এই ফর্ম্যাটে আমার চলে আসলো 1 বাই n সামেশন 1 টু n সামেশন এফ অফ r বাই n, r বাই n ফর্মে চলে আসছে। তো ইন্টিগ্রেশন আমরা কি 0 টু 1 হবে 1 বাই n যেহেতু আছে, তাহলে e পাওয়ার r বাই n এ যায় কি হয়ে যাবে x হয়ে যাবে, মানে e পাওয়ার 3x হয়ে যাবে ইন্টু dx। e পাওয়ার 3x এ ইন্টিগ্রেশন করলে কত হবে 3x বাই 3 হবে, আমার লিমিট 0 টু 1 আছে, 1 বসালে আবার e পাওয়ার 3 বাই 3, 0 বসালে 1 বাই 3, তো 1 বাই 3 e কিউব মাইনাস 1। এই যে লিমিটিং ভ্যালু বের করতে বলেছিল সেটা ভ্যালু 1 বাই 3 e কিউব মাইনাস 1। সো সেটা আমার প্রথম যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। তো নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 12, ভ্যালু অফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি summation r equals 1 to n square by n square plus r square power 3 by 2। এখানেও লিমিট সামেশন নোটেশনে আছে, সেই লিমিটিং ভ্যালুটা আমাকে বের করতে হবে, এখান থেকে আমাকে ইন্টিগ্রেশনে যেতে হবে। কোশ্চেনটা লিখে নিই, কোশ্চেন নাম্বার 12, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন r equals 1 to n
n বাই n স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস r স্কোয়ার তার পাওয়ার 3/2। যখন আমরা লিমিট সামের ফর্মুলাটা দেখলাম সেটা যদি ভালো করে অবজার্ভ করি, আমরা নেক্সট পেজে দেখাচ্ছি, এখানে কিন্তু 1/n কিন্তু আছে। কি আছে? 1/n কিন্তু আছে। তাহলে এখানে আমাকে আমরা এই যে এখানে যদি অ্যাপ্লাই করতে চাই, মানে লিমিট সাম থেকে যদি আমরা যদি ইন্টিগ্রেশনে যেতে চাই, এখানে আমাকে 1/n আনতে হবে। তো এখানে যদি 1/n আনা হয়, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n দিলাম, সামেশন r ইকুয়ালস 1 টু n, এখানে একটা n এক্সট্রা বেশি হয়ে যাবে, তাহলে n স্কোয়ার হয়ে যাবে, n স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস r স্কোয়ার তার পাওয়ার কত হবে? 3/2। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন r ইকুয়ালস 1 টু n। এই n স্কোয়ার যদি আমরা ভিতরে ঢুকিয়ে দিই, এটা n স্কোয়ার, এটা n কিউব হয়ে যাবে বাই মিস্টেক, এটা n কিউব হয়ে যাবে, কারণ 1/n নিলাম, তাহলে এটা n কিউব হয়ে যাবে। এবার n কিউব যদি ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে কি সেটা n স্কোয়ার হয়ে যাবে, n স্কোয়ার প্লাস r স্কোয়ার তার পাওয়ার 3/2। কেন হচ্ছে? কারণ n স্কোয়ার তার পাওয়ার যদি 3/2 করা হয়, 2 কেটে যাবে, মানে n কিউব হবে। এখানে n কিউবই কিন্তু আছে, তাহলে ভুল কিছু আমরা লিখি। তাহলে নেক্সট আমাকে r/n ফর্মে আনতে হবে। তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন r ইকুয়ালস 1 টু n, n স্কয়ার দিয়ে ডিভাইড করে উপরে 1 হবে, 1 প্লাস r/n তার হোল স্কয়ার হবে, তার আবার পাওয়ার কত হবে? 3/2। তো এটাকে আমরা ইন্টিগ্রেশন ফর্মে এবার লিখতে পারবো। ইন্টিগ্রেশন 0 টু 1 হবে 1/1 প্লাস x স্কোয়ার, তার পাওয়ার কত? 3/2। ওভারঅল পাওয়ার কত হবে? 3/2 ইন্টু dx। এবার ইন্টিগ্রেশনটা আমাকে সলভ করতে হবে। তো এখানে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, 1 প্লাস এক্স স্কোয়ার থাকলে আমরা নর্মালি এক্স ইকুয়ালস টু ট্যান থিটা সাবস্টিটিউট করি, dx এর ভ্যালু কত হবে? sec স্কয়ার থিটা d থিটা। লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে, 0 এর জন্য tan 0 0 আর 1 tan পাই বাই 4 এর ভ্যালু 1। উপরে 1 এর পাওয়ার 3/2 মানে উপরে 1 ই থাকবে, আর dx এর ভ্যালু কত হবে? sec স্কয়ার থিটা d থিটা, আর এটা 1 প্লাস tan স্কয়ার থিটা তার পাওয়ার কত হবে? 3/2। 0 টু পাই বাই 4 sec স্কয়ার থিটা d থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা হবে, তার পাওয়ার 3/2 মানে এটা sec কিউব থিটা হয়ে যাবে। তাহলে sec কিউব থিটা 1 বাই sec থিটা হবে, আর 1 বাই sec থিটা মানে হচ্ছে cos থিটা। তাহলে cos থিটা d থিটা। cos থিটা ইন্টিগ্রেশন করলে কত কি হবে? sin থিটা হবে, আর লিমিট 0 টু কত আছে? পাই বাই 4 আছে। sin পাই বাই 4 এর ভ্যালু কত? 1 বাই √2, sin 0 ভ্যালু 0, তাহলে আমার ইন্টিগ্রেশনের ভ্যালু আসলো 1 বাই √2। সো সেটা আমাদের বি যে অপশানটা আছে সেই অপশানটা রাইট হবে। আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 13। দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন -1 টু n 4ax³ plus 2bx plus c into dx depends on a and b only, b and c only, c only, abc। তো এখানে ইন্টিগ্রেশনের ভ্যালু দেওয়া আছে, এটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, সেটা কোন ভ্যালুর উপর ডিপেন্ড করবে সেটা জানতে চাইছি। আমরা প্রথমে ইন্টিগ্রেশন ভ্যালুটা বের করব, তো সেখানে এবিসি এর মধ্যে যে ভ্যালুটা থাকবে, কন্টেন করবে, তো সেটার উপর ডিপেন্ড করবে। কোশ্চেন নাম্বার 13, ইন্টিগ্রেশন -1 টু n 4ax³ 2bx plus c into dx আছে। তাহলে সিম্পলি ইন্টিগ্রেশন করে দিতে পারবো আমরা। তাহলে 4ax³ ইন্টিগ্রেশন করলে কত হবে? x পাওয়ার 4 বাই 4 হবে, প্লাস 2b x ইন্টিগ্রেশন করলে কত হবে? x স্কয়ার বাই 2 হবে, তো cx এর লিমিট কত হবে? -1 টু, সো এখানে 4 4 কেটে যাচ্ছে, দিয়ে থাকছে এখানে 2 2 কেটে যাচ্ছে। আমরা যদি 1 বসাই তাহলে কত হয়ে যাবে? এটা a প্লাস b প্লাস c হয়ে যাবে। 1 এর পাওয়ার 4 মানে 1, 2 এর 1 স্কয়ার মানে 1, মাইনাস আমরা যদি -1 বসাই তাহলে এটা -1 এ 4 মানে 1 হয়ে যাবে,
-1 স্কোয়ার মানে আবার 1ই হয়ে যাবে, মানে বি হয়ে যাবে, আর -1 মানে এটা সি হয়ে যাবে। আমরা যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে a প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি প্লাস সি, এখানে কেটে যাচ্ছে, প্লাস এ মাইনাসে কেটে যাচ্ছে, প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে, তো রেজাল্ট আমার আসছে কত, 2c। তাহলে ইন্টিগ্রেশন ভ্যালুটা কিন্তু সি এ সি রিলেটেড আসছে, তার মানে কি ওই ইন্টিগ্রেশনের ভ্যালুটা শুধু সি এর উপর ডিপেন্ড করবে, তাহলে এটা কি ডিপেন্ডস অন অনলি সি। নেক্সট, দ্য ভ্যালু অফ দ্য ডেফিনাইট ইন্টিগ্রাল integration minus a to a mod of x dx is equals, একটা ডেফিনাইট ইন্টিগ্রাল বের করতে বলেছে যার লিমিট আছে -a to a mod x আছে। কোশ্চেন নাম্বার 40, ইন্টিগ্রেশন -a to a mod x। আমরা জানি এই mod x ফাংশন সবসময় কি পজিটিভ ভ্যালু দেয়, ঠিক আছে। তো mod x যদি সবসময় পজিটিভ ভ্যালু দেয় তো এই দুটো ফাংশন হিসাবে ট্রিট করে। mod x ইকুয়ালস টু -x হবে যদি x নিজে নেগেটিভ হয়, x যদি নিজে নেগেটিভ হয়, নেগেটিভ আর নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, এটা প্লাস x দিবে ইফ x নিজে যদি পজিটিভ হয়, আর জিরোতে তো জিরো হবে। তাহলে এখানে আমাকে খুঁজতে হবে কোথায় নেগেটিভ হবে কোথায় পজিটিভ। এখানে এর ভ্যালুটা মেনশন করা নাই যেটা পজিটিভ না নেগেটিভ, এটা নিজে কি আমরা ধরে নিলাম এটা পজিটিভ, ঠিক আছে। এটা যদি পজিটিভ হিসেবে ধরি তাহলে মাইনাস এটা কি অ্যাকচুয়ালি নেগেটিভ, তাহলে তাহলে মাইনাস এ থেকে একদম 0 পর্যন্ত, মাইনাস থেকে -2 ভাবলাম, তো -2 থেকে একদম 0 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে ফাংশনটা কি দিবে, mod x এর ভ্যালুটা কি অ্যাকচুয়ালি ফাংশনটা আমার -x দিবে, এবং 0 থেকে 2 আমি যদি 2 এই ভ্যালু 2ই ধরলাম, তো 0 থেকে 2 এর পরে এটা সবসময় পজিটিভ, এই জন্য mod x ফাংশনটাকে x ফাংশন দেবে। এই জন্য আমাকে এই লিমিটটা দুটো লিমিটের সাম আকারে ভেঙে নিতে হবে, ঠিক আছে। যখনই আমরা দেখবো একটি ফাংশন কিছু লিমিটের জন্য একরকম বিহেভিয়ার দিচ্ছে ফাংশন দিচ্ছে এবং অন্য লিমিটের জন্য আরেক রকম ফাংশন দিচ্ছে, তখনই আমাকে এই লিমিটটা ভেঙে নিতে হবে। তাহলে আমরা এটা যদি ভেঙে নিই তাহলে -a to 0 হবে ইন্টু mod x x 0 to a mod x। এবার -a to 0 মানে আমি সাপোজ -2 থেকে 0 হচ্ছে, তাহলে এখানে mod x টা কি হয়ে যাবে, mod x এর জায়গায় আমরা -x পাবো, কারণ mod x সবসময় কি নেগেটিভ, এই রেঞ্জের মধ্যে ফাংশন কি সবসময় নেগেটিভ ভ্যালুই দিবে, ঠিক আছে। আর নেগেটিভ ভ্যালু হলে mod x আমরা তুলে দিতে পারবো, আমরা সিউরিটি পেলাম এখানে আমি যে এখানে mod x তুলে দিয়ে -x লিখতে পারবো, ঠিক আছে। কারণ এর মধ্যে যে কোনো ভ্যালু যদি বসানো হয় -2 থেকে 0 মধ্যে যে কোনো ভ্যালু বসানো হয় এটা কিন্তু সবসময় পজিটিভই ভ্যালুই কিন্তু, ঠিক আছে। সেম টু সেম a টু 0 টু a, এখানে 0 টু a মানে 0 থেকে 2 এর মতো আমরা কল্পনা করি, তাহলে সবসময় কি পজিটিভই দিবে, তাহলে এই mod x টা কি হয়ে যাবে x ভ্যালু দিবে। এবারে দুটি ফাংশন আমরা সিম্পলি ইন্টিগ্রেশন করব, লিমিট বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। তাহলে মাইনাস এর ইন্টিগ্রেশন কত হবে, x² / 2 হবে, লিমিট -a টু 0, এটা x² / 2 হবে, লিমিট 0। এই যে 0 বসানো হয় তো 0 হলো, -a যদি বসানো হয় তাহলে a² / 2 হবে, একটা মাইনাস আছে, প্লাস a² / 2 হয়ে গেল, a বসালে a² / 2 হলো -0, তাহলে a² / 2 বা a² / 2 মানে সেটা কত হয়ে যাবে a²। তাহলে ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা বের করতে বলেছে সেটা ভ্যালু কত আসবে, a² আসবে। সো সেটা সি যে অপশনটা আছে এই অপশনটা রাইট হবে। এই প্রবলেমটা আবার আরেকটা ডিফারেন্ট অ্যাপ্রোচও করা যায়, সেটা আমি শর্টে বলে দিচ্ছি। আমরা জানি যে mod x এর যে গ্রাফটা গ্রাফিক্যাল অ্যাপ্রোচে করা যায়, mod x এর গ্রাফটা কি এরকম হয়, ঠিক আছে। y = mod x এর ড্র করা এরকম হয়। লিমিটে কিছু -a to a আছে, -a যদি আমার এখানে হয় প্লাস এখানে হবে, তাহলে এটা x অ্যাক্সিসে যে এরিয়াটা ক্রিয়েট করছে সেটা a এরিয়াটা। আমরা যদি এই এরিয়াটা খেয়াল করি এটা কিন্তু দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে, এই দুটো ট্রায়াঙ্গেলের দুটো কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেল হবে, এটাও যতটুকু হবে এটা ততটুকু হবে কনগ্রুয়েন্স ট্রায়াঙ্গেলস। তাহলে এর এরিয়া দুটো বের করে যোগ করলে হয়ে যাবে। এই ট্রায়াঙ্গেলটা এরিয়া কি হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে 2 × ½ ইন্টু বেস কত মানে এটা এ লেন্থ,
আর হাইটটাও কত হবে এ হবে, কারণ এটা আমার ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, ওয়াই ইকুয়ালস টু মাইনাস এফ এক্স, মানে হাইটটাও কত হবে, এটা ওয়াই ইকুয়ালস টু এক্স, ওয়াই ইকুয়ালস টু এক্স স্ট্রেট লাইন, তাহলে হাইটটাও কত হবে এ হবে ইন্টু এ। সো এখান থেকে কী বলতে পারবো, এ স্কোয়ার। এভাবে শর্টেও কিন্তু আমরা এটা করতে পারি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, দ্য ভ্যালু অফ ডিফাইনাইট ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন মাইনাস 1 to n mod of 1 minus x square dx is, ডেফিনাইট ইন্টিগ্রাল বের করতে বলেছে, যার লিমিট আমার -1 to 2 আছে এবং ফাংশনটা আছে mod of 1 minus x square। তাহলে শুরু, কোশ্চেন নাম্বার 15, ইন্টিগ্রেশন -1 to 2 mod of 1 minus x square dx। তাহলে যখনই আমি বললাম যে মড রিলেটেড ফাংশন থাকবে, সেটা দুই রকম ভ্যালু দেয়, দুই রকম ভ্যালু দিলে আমাকে এই লিমিটটা আমাকে ভেঙে নিতে হবে, কোন লিমিটের মধ্যে আমাকে এটা পজিটিভ দিচ্ছে, কোন কোন ভ্যালুর মধ্যে নেগেটিভ দিচ্ছে, এর মধ্যে সেটাই কিন্তু আমাকে খুঁজতে হবে। তো এটা আমরা দুটো অ্যাপ্রোচ আমি বলবো, একটা জাস্ট নর্মাল অ্যাপ্রোচ। নর্মাল অ্যাপ্রোচটা কি, আমার ফাংশন গেছে 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, তো কোথায় পজিটিভ, আমার যদি 1 বসানো হয় তাহলে এটা 0 দেবে, এর 1-এর সরি -1 যদি বসানো হয় 0 দেবে, -1-এর পরে ভ্যালু সাপোজ যে কোনো একটা ভ্যালু নেই, সাপোজ 0 -1/2 নিলাম, -1/2 যদি এখানে বসা হয় 1 মাইনাস হাফ স্কোয়ার মানে 1/4 হবে, এটা কিন্তু পজিটিভ দেবে। -1/2 থেকে -1 থেকে যে পর্যন্ত পজিটিভ দিবে, আবার যদি +1/2 যদি বসানো হয় তাও কিন্তু এটা পজিটিভ ভ্যালু দেবে। আবার যদি 1 পর্যন্ত যদি বসানো হয় 0 দেবে, এর 1-এর পর যদি বসা 1.5 যদি বসানো হয় তাহলে কিন্তু এটা কিন্তু বড় হয়ে যাবে, এক্স স্কোয়ারটা পজিটিভ হয়ে যাবে। তার মানে বুঝতে পারছি -1 থেকে 1 পর্যন্ত এই ফাংশনটা কিন্তু পজিটিভ ভ্যালু দেবে, এবং 1-এর পর থেকে কিন্তু এই 1 মাইনাস এক্স স্কোয়ারটা নেগেটিভ ভ্যালু দেবে, নেগেটিভ ভ্যালু পাবো। তাহলে আমাকে দুটো লিমিটে ভাঙতে হবে, -1 to 1 একটা, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, আর একটা 1 to 2 mod of 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এবং এটা আবার গ্রাফিক্যাল অ্যাপ্রোচও সহজে বের করা যায়। এটা কি আছে, 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, এটা যদি আমাদের ওয়াই ইকুয়াল ধরি, আমরা জানি যে এই 1 মাইনাস এক্স স্কোয়ার এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল, আর কোয়াড্রেটিক পলিনোমিয়াল যদি আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে ড্র করি সেটা কিন্তু একটা প্যারাবোলা হয়, আইদার আপসাইড প্যারাবোলা অথবা ডাউন সাইড প্যারাবোলা। আমরা প্যারাবোলাটা কীভাবে ড্র করবো, আমরা ওয়াই ইকুয়াল টু 0 করে দেবো, তাহলে এটা কি হয়ে যাবে, 1 মাইনাস, জাস্ট ওয়েট, আটকে, সরি, 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, এটা কি 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স এর ভ্যালু কত হবে, একটা 1 হবে, একটা -1। তাহলে আমি -1 আর 1 পয়েন্টটা নোট করব, ওইখানে -1 এখানে 1, এবং এখানে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্টটা চেক করতে, এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট নেগেটিভ আছে, মানে ওই প্যারাবোলাটা ডাউনওয়ার্ড হবে, প্যারাবোলার মুখটা কী হবে, ডাউনওয়ার্ড। যদি পজিটিভ থাকতো প্যারাবোলাটা আপওয়ার্ড হতো, এবং -1 আমি 1 পয়েন্ট দিয়ে পাস করব, এবং এই প্যারাবোলার উপরের অংশটা আমার পজিটিভ ভ্যালু, নিচের অংশটা কিন্তু নেগেটিভ ভ্যালু। তাহলে আমি এখান থেকে আমি বুঝতে পারবো যে এই পোর্শনটা পজিটিভ, মানে -1 থেকে 1 থেকে আমার পজিটিভ ভ্যালু দেবে, 1-এর পর থেকে আমার নেগেটিভ নিচে চলে আসছে, গ্রাফটা কি নিচে চলে আসছে, যখন গ্রাফ উপরে থাকবে পজিটিভ, নিচে থাকবে নেগেটিভ, 1-এর পর থেকে গ্রাফ নিচে নেমে গেছে তাহলে নেগেটিভ দেবে, আবার -1-এর দিকেও যদি কম ভ্যালু নেয় সেরকম কিন্তু নেগেটিভ দেবে, ঠিক আছে। এভাবে আমরা প্রয়োজনীয়ভাবে ভেঙে দেবো। সেই জন্য আমরা কি -1 থেকে পজিটিভ দিচ্ছি, তাহলে -1 থেকে 1, তো 1-এর পর 2 আছে, 2 পর্যন্ত সেটা নেগেটিভ মানে ভেঙে নিলাম। এবার যেহেতু -1 থেকে 1 এর সবসময় পজিটিভ ভ্যালু দিচ্ছে, তাহলে ফাংশনটা মড উঠে যাবে, দিয়ে সব প্লাস হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স হবে, আর 1 টু নেগেটিভ ভ্যালু দিচ্ছে, তাহলে সবসময় নেগেটিভ ভ্যালু দেবে 1 to 2 এর মধ্যে, এটা একটা উল্টে যাবে, মাইনাস আসবে, তো -1 মাইনাস এক্স স্কোয়ার। সিম্পলি ইন্টিগ্রেশন করে দেবো, তাই এটা এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 হবে, লিমিট বসিয়ে দেবো -1 to 1 প্লাস, এটা এক্স স্কোয়ারটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এটা কি হবে, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে
সরি, এটা ভুল করলাম। ইন্টিগ্রেশন করলে আমার করতে হবে x³/3 -1 to 1, আর এটা x² ইন্টিগ্রেশন করলে x³/3 হবে, -x এর ইন্টিগ্রেশন 1 এর ইন্টিগ্রেশন x হবে 1 to 2। যদি বসানো হয় ভ্যালুগুলো, তাহলে 1 মাইনাস 1/3 হচ্ছে মাইনাস -1 প্লাস 1/3 প্লাস 2 বসালে 8/3 হচ্ছে -2, 1 বসালে 1/3 -1। ব্র্যাকেটগুলো তুলে দিই, এটা 2/3 হবে, মাইনাস -2/3 মানে +2/3 হয়ে যাবে, প্লাস এটাও 2/3 হবে, সরি 2/3, 1 বসিয়েছি। এটা -2/3 আর মাইনাস আছে মানে +2/3, 4টে 2/3 পেলাম, মানে 4 ইন্টু 2/3 মানে 8/3 হবে। এই যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা সেটা কত হবে, 8/3। তো 8/3 এটা আমাদের এই যে অপশনটা আছে সেই অপশনটা রাইট। তো নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 16, দ্য ইন্টিগ্রেশন -1 to n box x where box ফাংশনটা denotes the greatest integer not greater than x is equals to। তার ইন্টিগ্রেশন বের করতে বলেছে যার লিমিট -1 to 1 আছে এবং সেটা কি আছে, বক্স ফাংশন দেয়া আছে। আমরা জানি বক্স ফাংশন কি হয়, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মানে একটা ইন্টিগ্রাল ভ্যালু দেবে, অবশ্যই x এর থেকে ছোট হবে, মানে 2.5 এর বক্স ভ্যালু কত হবে, 2 হবে। 2.1 এর বক্স ভ্যালু কত হবে, 2 হবে। 2.99 এর বক্স ভ্যালু কত হবে, 2 হবে। এর নিয়ারেস্ট ইন্টিজার হবে অবশ্যই ভিতরে যে ভ্যালুটা আছে তার থেকে ছোট ইন্টিজার হবে। কোশ্চেন নাম্বার 16, -1 to 1 বক্স এক্স। তাহলে যখন এই বক্স এক্স রিলেটেড ফাংশন আমাকে ইন্টিগ্রেশন করতে বলবে, আমরা দুটো অ্যাপ্রোচ এখানে ডিসকাস করব, গ্রাফিক্যাল অ্যাপ্রোচে ডিসকাস করব এবং নর্মাল ম্যাথস ডিসকাস করব। আমাকে খুঁজতে হবে বক্সের মধ্যে যে ভ্যালুটা আছে, আমি অ্যাপ্রোচটা বলছি, বক্সের মধ্যে যে ভ্যালুটা আছে, এখানে কি আছে, বক্সের মধ্যে এক্স আছে, কোনো সময় x² থাকতে পারে, √x-ও থাকতে পারে বক্সের ভিতরে, ঠিক আছে। আমাকে মেন কনসেপ্টটা কি, বক্সের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেই ফাংশনটা এই লিমিটের মধ্যে কোন কোন রেঞ্জের মধ্যে ইন্টিজার ভ্যালু মানে ইন্টিজারের মধ্যে থাকবে। যেহেতু সিম্পলি x আছে, তার মানে -1 to 1 এর মধ্যে, 0 মধ্যে থাকবে এই দুটো ইন্টিজারের মধ্যে, আর কি 0 to 1 এর মধ্যে। সাপোজ এখানে দেখা গেল x² আছে, ঠিক আছে। এখানে যদি অন্য কিছু থাকতো তাহলে ভালো হতো, সাপোজ 2 to -2 to 2 ছিল সাপোজ লিমিটটা, 2 স্কোয়ার বসলে কত হচ্ছে, এখানে 4 হয়ে যাচ্ছে। এবার যদি এরপরে যদি -1 যদি নিই, -1 স্কোয়ার কত হচ্ছে, আবার 2 স্কোয়ার কত বললাম, 4 হলো, 1 স্কোয়ার কত হলো, 1 হলো। এদের মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে, ডিফারেন্সটা কিন্তু 2 হয়ে যাচ্ছে। সবসময় আমাকে এমনভাবে লিমিটটা ভাঙতে হবে যাতে ওই ভ্যালুটা বসানোর পর, ওই লিমিট দুটো ভ্যালু বসানোর পর এই ডিফারেন্সটা 1 থাকে। এটা যদি বক্সের মধ্যে x² আছে, তাহলে এখানে -2 to 1 এটা বসালে কিন্তু আমার হবে না এইটার ক্ষেত্রে। এটার ক্ষেত্রে যখন -1 to 0 বসালে হয়ে যাচ্ছে একটা একটা ডিফারেন্স করলে, এটা ক্ষেত্রে কিন্তু হবে না। এখন কি করতে হবে, -2 আর -√3 এটা আমরা বসিয়ে দেখি। -2 স্কোয়ার করলে কত হবে, 4 হবে, -√3 স্কোয়ার করলে কত হবে, 3 হবে। এই ক্ষেত্রে কিন্তু এই ডিফারেন্সটা কিন্তু 1 আসছে, ঠিক আছে। তাহলে আমাকে বক্সের ফাংশনের ক্ষেত্রে লিমিটটা এমনভাবে ভাঙতে হবে যাতে ওই ভ্যালুগুলো, যে লিমিটটা আমি চুজ করব, ভাঙবো যে লিমিট দুটোতে, সেইখানে ওই ভ্যালু দুটো বসালে যেন ওই ফাংশনের ভ্যালুটা দুটো ডিফারেন্সটা ইন্টিজার ভ্যালু দিবে এবং ডিফারেন্সটা যেন 1 আসে, ঠিক আছে। সো এখানে সিম্পল বক্স এক্স দিয়েছে, তাহলে এখানে সিম্পলি -1 to 0 ভাঙতে পারবো।
dx প্লাস 0 to 1 বক্স এক্স এর -1 to 0 মধ্যে বক্স এক্স ভ্যালুটা কত দেবে? -1 to 0 মধ্যে সাপোজ 0 -0.5, তাহলে এর বক্স ভ্যালু কত হবে? এর বক্স ভ্যালু -1, কারণ 0.5 এর নিয়ারেস্ট ইন্টিজার কত? -1, আরটা কি 0, এবং এর থেকে ছোট সেটা নেবে, মানে -1টা নেবে। ঠিক আছে, আমরা এইভাবে কিন্তু বক্স ভ্যালুটা বের করি। তাহলে এই -1 to 0 এর মধ্যে যে ভ্যালুই বসাই না কেন, এই ফাংশনটা সবসময় কি দিবে? -1 ভ্যালু দিবে। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি -1 to 0 এই ফাংশনটা আমার -1 এ পরিণত হয়ে গেল এই রেঞ্জের মধ্যে। আর 0 to 1 এর মধ্যে যে ভ্যালুই বসানো কেন, বক্স ভ্যালু কি দিবে? 0 to 1 সাপোজ 0.7 বসালাম, এর বক্স ভ্যালু কত? 0, এর নিয়ারেস্ট ইন্টিজার কত? 0 আর 1, কিন্তু যেটা ছোট এর থেকে, এই 0.7 এর যেটা ছোট সেটা নিতে হবে, মানে 0 হবে। তাহলে এই 0 থেকে 1 এর মধ্যে যে ভ্যালুই বসানো কেন, এই বক্স ভ্যালুটা সবসময় কি দিবে? আমার 0 ভ্যালু দিবে। তাহলে এই ফাংশনটা আমার কিসে পরিণত হয়ে গেল? 0 তে পরিণত হলো। ঠিক আছে, 0 to dx, তাহলে এটা আমার 0 হয়ে গেল, এটা বাদ চলে গেল। এটা -1 আছে, -1 ইন্টিগ্রেশন করলে -x হবে, লিমিট আমার -1 to 0, 0 বসালে 0, মাইনাস অফ -1 মানে +1। এভাবে আমরা বক্স রিলেটেড ফাংশনের ইন্টিগ্রেশন করতে পারবো। আমি বললাম দুটো অ্যাপ্রোচ দেখাবো, এই অ্যাপ্রোচটা হলো, আর এটা হচ্ছে গ্রাফিক্যাল অ্যাপ্রোচ। যখন এই বক্স রিলেটেড ফাংশন থাকবে, আমরা চেষ্টা করব সেটা গ্রাফ ড্র করার। এখানে বক্স এক্স আছে, এখানে সাপোজ -1 to 1 লিমিট আছে, এই লিমিটের মধ্যে আমি গ্রাফটা ড্র করবো। তাহলে -1 থেকে 0 মধ্যে এই ফাংশনটা কি দিচ্ছে? সবসময় 0 ভ্যালু দিচ্ছে, তার মানে কি y = 0 হবে এই রেঞ্জের মধ্যে, মানে সিম্পলি এরকম হয়ে গেল। এই 0 থেকে 1 এর মধ্যে এই বক্স ভ্যালুটা সবসময় কত দেবে? সবসময় দিবে আমার 0 ভ্যালু। সরি, আমি একটু ভুল বললাম। এই 0 থেকে -1 থেকে 0 এর মধ্যে সবসময় কি ভ্যালু দিচ্ছে? আমার -1 ভ্যালু দিচ্ছে। তাহলে এটা কি হবে? -1 মানে নিচে চলে আসবে, এরকম একটা y = -1 স্টেট লাইন হবে, মানে এরকম স্টেট লাইন হবে। আবার 0 থেকে 1 এর মধ্যে সবসময় 0 ভ্যালু y = 0 হচ্ছে, মানে এই স্টেট লাইন দিবে। তাহলে এটা কোনো এক্স অ্যাক্সিস থেকে এরিয়া উৎপন্ন করছে না, কিন্তু এটা কিন্তু এক্স অ্যাক্সিস থেকে একটা এরিয়া উৎপন্ন করবে। এটা কিন্তু একটা স্কোয়ার ফর্ম হবে, এটা 1 লেন্থ, এটাও 1 লেন্থ হবে। স্কোয়ারের এরিয়া কি হবে? 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে কত হবে? 1 হবে। সাপোজ এখানে এরকমই থাকলো, বক্স এক্স প্লাস 1 থাকলো, সেক্ষেত্রে এখানে আর 1 উঠে যেত, মানে এটা 0 হতো, এটা 1 উপর উঠে যেত। এভাবেও আমরা করব গ্রাফ ড্র করে। তো এটার অ্যান্সার কত আসলো? 1 আসলো। নেক্সট কোশ্চেন নাম্বার 17, এই কোশ্চেন রিলেটেড আর একটু বলে দিই এখানে। সাপোজ এখানে এরকম থাকলো যে এক্স প্লাস বক্স এক্স, সাপোজ কোথায় কোথায় থাকলো, বা এক্স মাইনাস বক্স, যাই থাকুক না কেন। তাহলে এখানে গ্রাফটা কিভাবে ড্র করবো? তখন এটা তো সহজ হয়ে গেল। তখন কি করব? তাহলে -1 থেকে 1 এর মধ্যে তখন ফাংশনটা আমার কি হয়ে যাবে? আমি সাপোজ এটাই ধরছি, এক্স প্লাস বক্স এক্স, তাহলে y = কত হবে? এক্স প্লাস -1 থেকে 1 এর মধ্যে কত ফাংশনটা কত? -1, তাহলে বক্স এক্স হলো -1, y -1। তার মানে এই রেঞ্জের মধ্যে আমি y - x স্টেট লাইন ড্র করব। ঠিক আছে, y - x স্টেট লাইন মানে x - y = 1, মানে x, মানে এইরকম স্টেট লাইন হবে। x এ পজিটিভ, x এ পজিটিভ, y এ নেগেটিভ, y নেগেটিভ যাবে, x এ পজিটিভ, মানে এইরকম স্টেট লাইন হবে। যে কোনো দুটো পয়েন্ট করব। -1 বসলে কত হচ্ছে? 0 হচ্ছে। আর যদি -0.5 বসানো হয়, -0.5 -1 -1.5, -1.5 নিচে আসবে, মানে এখান থেকে এরকম স্টেট। আমরা এইটুকুর মধ্যেই আমি ড্র করব। ঠিক আছে, এইটুকুর মধ্যেই ড্র করব। তো এখানে মানে একটু ভুল হলো মনে হচ্ছে। আমাদের স্টেট লাইনটা ভালো করে দেখি। x - y = 1, x ইন্টারসেপ্ট পজিটিভ, y ইন্টারসেপ্ট নেগেটিভ, তো y ইন্টারসেপ্ট -1 পজিটিভ, মানে এইভাবে যাবে স্টেট লাইনটা। ঠিক আছে, তো আমাকে এই পোর্শনটা নিতে হবে, -1 থেকে 1, মানে শুধু এই পোর্শনটাকে নিব।
সেম টু সেম পরের ক্ষেত্রে দেখবো যখন 0 বসাবো y ইকুয়াল স্ট্রেট লাইন, তখন এইখান থেকে এইটুক যাবে। y ইকুয়াল স্ট্রেট লাইন যেহেতু 1 এর মধ্যে কি হয়ে যাবে, y ইকুয়াল টু x প্লাস 0 হয়ে যাবে, মানে y ইকুয়াল টু x। y ইকুয়াল স্ট্রেট লাইন মানে এরকম হয়, কিন্তু আমাকে কি এইটুকু নিব, তারপরে আমরা এরিয়াটা বের করব। ঠিক আছে, এরকম প্রবলেম হয়তো আমরা সামনে দেখতেও পারি, তখন আমরা এটা ডিসকাস করব। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। ভ্যালু অফ দ্য integration -1 to 1 x square sin x 1 by 1 plus x power 4 dx। ইন্টিগ্রেশন ভ্যালু বের করতে বলছে যার লিমিট -1 to 1 আছে এবং x স্কোয়ার sin x ডিভাইড বাই 1 plus x power 4 আছে। কোশ্চেন নাম্বার 17, ইন্টিগ্রেশন -1 to 1 x square sin x by 1 plus x4 dx। এখানে একটা স্পেশাল প্রপার্টি আমরা ইউজ করব ইন্টিগ্রেশনে, সেটা কি ফর্মুলা, যদি ইন্টিগ্রেশন -a to a থাকে এবং fx dx dx হয়, এখানে -1 to 1 মানে -2 to 2 এরকম যদি থাকে, এটা দুটো ভ্যালু আমরা পাবো। একটা 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to a fx dx if fx is ইভেন ফাংশন, আর এটা 0 ভ্যালু দেবে if fx is what। যদি fxটা অড ফাংশন হয় তাহলে ইন্টিগ্রেশন ভ্যালুটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর fxটা যদি ইভেন ফাংশন হয় তাহলে সেটা ইন্টিগ্রেশনটা কি হবে, 2 ইন্টু 0 to 1 লিমিটে আমরা ভেঙে ফেলতে পারবো। তাহলে এই ভিতরে যে ফাংশনটা সেটা ইভেন না অড আছে চেক করবো। আর ইভেন অড কখন হয়, যখন f অফ মাইনাস এক্স ইকুয়ালস টু fx হয়, তখন সেটা কি হয়, ইভেন হয়। আর f অফ মাইনাস এক্স ইকুয়ালস যদি মাইনাস অফ fx হয়, তখন সেটা কি হবে, অড হবে। আমি f অফ x এটা আমার x স্কোয়ার sin x বাই 1 প্লাস x পাওয়ার 4, f অফ মাইনাস এক্স বের করবো, মাইনাস এক্স তার হোল স্কোয়ার সাইন অফ মাইনাস এক্স 1 প্লাস মাইনাস এক্স তার পাওয়ার 4। মাইনাস এক্স হোল স্কোয়ার মানে মাইনাস এক্স স্কোয়ারই হয়ে যাবে। সাইনের ক্ষেত্রে মাইনাস থাকলে মাইনাসটা বাইরে চলে আসে, মাইনাস সাইন এক্স হয়ে যাবে 1 প্লাস এক্স পাওয়ার 4। এবার আমরা যদি এই পোর্শনটা লক্ষ্য করি, এটা আমার এফএক্স চলে এসেছে, তাহলে মাইনাস অফ এফএক্স চলে আসে, তাহলে এটা আবার অড ফাংশন চলে আসলো। অড ফাংশন থাকলে এটা ইন্টিগ্রেশন কিছু না, ডাইরেক্টলি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আমাদের আর কিছু করার কোনো প্রয়োজনই। তো সেটা ডি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, কোনটা সত্য সেটা বলেছে। ইন্টিগ্রেশন 0 to m বাই f of cos square x dx equals 0 to m f of cos square m plus x। integration 0 to m pi f of cos square x dx 0 to m pi f of cos square x। এখানে অ্যাকচুয়ালি যে ইন্টিগ্রেশন 0 to m pi f of cos square x এটার ভ্যালু কি হবে এর মধ্যে, সেটা আমাদেরকে খুঁজতে হবে। কোশ্চেন নাম্বার 8, তো ইন্টিগ্রেশন 0 to m pi f of cos square x, এখানে আমরা প্রপার্টি একটা ইউজ করব। যদি ইন্টিগ্রেশন এরকম থাকে যে ইন্টিগ্রেশন 0 to n pi বা এখানে nx 0 to nt আসে, nt f of x dx যদি থাকে এবং fx যে ফাংশনটা, এই ফাংশনটার পিরিয়ড যদি t হয়, বলছি fx যে ফাংশনটা সে ফাংশনের পিরিয়ড যদি t হয়, মানে আমরা পিরিয়ড ফাংশন কখন হয়, t হয়। t যদি fx ফাংশনের পিরিয়ড যদি t হয়, মানে f of x plus t যদি বসানো হয়, t এর জায়গায় x এর জায়গায় x plus t বসানো হয়, যদি আবার fx ই ব্যাক আসে,
ঠিক আছে। এই ক্ষেত্রে এই এফএক্স ফাংশনটা এটাকে টিটাকে কি বলা হয়, পিরিয়ড বলা হয়, পিরিয়ড। এবং এফএক্সটা কি হবে, পিরিয়ডিক ফাংশন, পিরিয়ডিক ফাংশন। যদি এই এফএক্স ফাংশনটা পিরিয়ডিক ফাংশন হয় এবং তার পিরিয়ড যদি টি হয় আর এবং ইন্টিগ্রেশনটা 0 টু n ইন্টু টি থাকে, তাহলে ওই এনটা কি হবে, সামনে চলে আসবে, মানে n ইন্টু 0 টু টি এফ অফ এক্স। কেন হচ্ছে, আমরা যদি গ্রাফিক্যাল অ্যাপ্রোচটা খেয়াল করি, দেখা গেল যখনই কোনো ফাংশন পিরিয়ডিক হয় মানে কি একই জিনিস বারবার রিপিট হয়। ঠিক আছে, এরকম হবে। পিরিয়ড যদি টি হয় মানে এখান থেকে টি পর্যন্ত এই গ্রাফটা হচ্ছে, আবার একই রকম গ্রাফ তৈরি হচ্ছে। পিরিয়ড মানে কি সেম জিনিস রিপিট হওয়া। ঠিক আছে, এটা টি আবার টি। তাহলে আমাদের এই 0 টু n সংখ্যক টি আছে, এখানে 5টা বা 10টা টি আছে, মানে কি এভাবে পরপর 5টা বা 10টা থাকবে, সাপোজ 10টাই হলো। সেটার ইন্টিগ্রেশন বের করা যা হবে, একটা এই 0 টু টি ইন্টিগ্রেশন বের করে 5 দিয়ে গুণ করাটাও কিন্তু ব্যাপারটা তাই হবে। কনসেপ্টটা হচ্ছে এইটা। তাহলে আমাকে এই এফ অফ কস স্কোয়ার এক্স এর পিরিয়ড কত সেটা আমাকে খুঁজতে হবে। এখানে কিন্তু এম পাই আছে, যদি পাইটা এই ফাংশনের পিরিয়ড হয়ে যায় তাহলে এমটা আমার সামনে আসবে। ঠিক আছে, তাহলে পিরিয়ড খুঁজতে গেলে আমাকে এফ অফ কস স্কোয়ার এক্স এই ফাংশনটা পিরিয়ড হতে হবে। এটাকে আমি নতুন একটা ফাংশন সাপোজ পাই এক্স হিসাবে ধরলাম, তাহলে পাই এক্স এর পিরিয়ড খুঁজতে হবে পাই হচ্ছে কিনা। যদি পাই হয় তাহলে এমটা সামনে আসবে। আমি এক্স প্লাস পাই বের করবো, তাহলে এফ অফ কস স্কোয়ার পাই প্লাস এক্স বা এক্স প্লাস পাই একই জিনিস, এফ অফ কস স্কোয়ার পাই প্লাস এক্স মানে কি, পাই প্লাস এক্স মানে কি থার্ড কোয়াড্র্যান্টে পড়ছে কস নেগেটিভ, আর নেগেটিভের স্কোয়ার মানে আবার পজিটিভই চলে আসবে। আর পাই প্লাস আছে মানে কস এক্সই থাকবে, সাইনে যাবে না। পাই প্লাস বা মাইনাস থাকলে কি ট্রিগোনোমেট্রি যে ফাংশনটা হয় সেই ফাংশনটাই কিন্তু থাকে। এটা মাইনাস কস এক্স হবে, মাইনাস কস এক্স স্কোয়ার করলে কস এক্স হয়ে যাবে, তাহলে এটা এফ অফ কস স্কোয়ার এক্সই থাকবে। তাহলে কি এটা আবার পাই এক্সই থাকলো। তাহলে এই যে ফাংশনটা এফ অফ কস স্কোয়ার এক্স, এই ফাংশনটার পিরিয়ডিক ফাংশন হচ্ছে, যার পিরিয়ডটা কত হচ্ছে, এটা পিরিয়ড হচ্ছে পাই, এবং সেই পাইটা কিন্তু এখানে আছে। তাহলে এখান থেকে এমটা কি হবে, ডাইরেক্টলি সামনে চলে আসবে। তাহলে এম ইন্টু 0 টু পাই এফ অফ কস স্কোয়ার এক্স এরকম হবে। এখানে সাপোজ যদি 2 পাই বা পাই বাই 2 থাকতো, তাহলে আমাকে পাইটা নিয়ে ধরেই কিন্তু আমাকে করতে হতো। ঠিক আছে, তখন আমার এম বাই 2, সাপোজ এম পাই বাই 2 ছিল, তখন আমাকে এই পুরো এম বাই 2টা সামনে আসতো। ঠিক আছে, যেটা পিরিয়ড হবে সেটা সেটা কিন্তু থাকবে। সাপোজ 2 এম পাই ছিল, পাইটা পিরিয়ড মানে 2টা সামনে, 2 এমটা সামনে চলে আসবে। ঠিক আছে, যেটা পিরিয়ড ওই ফাংশনটা সেটা উপরে লিমিটের উপরে থাকবে, বাকিটা পুরো সামনে চলে আসবে। ঠিক আছে, কারণ আমরা বুঝতে পারছি পিরিয়ডের পর মানে একই জিনিস বারবার রিপিট হওয়া। এই ফর্মুলাটা আরও মডিফাই করে এরকমও পাওয়া যায় যে এ টু এ প্লাস যদি এনটি থাকে এফ অফ এক্স ডিএক্স, সেক্ষেত্রেও তাই হবে 0 টু এ 0 টু টি এফ অফ ডিএক্স। এখানে যদি এ টু এ এনটি থাকে তাহলে সেক্ষেত্রে একই হবে, কারণ এটাকে আমি লিমিটটা ভেঙে দিতে পারবো, এ টু এ প্লাস এনটি, সেই ক্ষেত্রে কিন্তু এই ভ্যালুটাই পারবে। তো আমরা চলে আসি এটার অ্যান্সার, তাহলে সি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। ওকে, আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। কোশ্চেন নাম্বার 19, ভ্যালু অফ ইন্টিগ্রেশন 0 টু 1 log of 1 plus x ডিভাইড বাই 1 plus x স্কোয়ার dx। ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে বলেছে যার লিমিট 0 টু 1 আছে, এবং লগের ফাংশনে কি আছে, log 1 plus x ডিভাইড বাই 1 plus x স্কোয়ার। কোশ্চেন নাম্বার 19, তো ইন্টিগ্রেশন 0 টু 1 log of 1 plus x ডিভাইড বাই 1 plus x স্কোয়ার dx। এখানে আমরা সাবস্টিটিউট ইউজ করব। 1 প্লাস এক্স স্কোয়ার আছে, যখন আমরা দেখি যে 1 প্লাস এক্স স্কোয়ার থাকে সেখানে এক্স ইকাস টু ট্যান থিটা নর্মালি সাবস্টিটিউট করি,
তো x ইকুয়াল টু tan থিটা সাবস্টিটিউট করলাম, তাহলে dx এর ভ্যালু কত হবে sec স্কয়ার থিটা d থিটা। তাহলে ইন্টিগ্রেশনটা আমরা পাবো, লিমিটটা চেঞ্জ হবে 0 টু π/4 হয়ে যাবে। এটা log অফ 1 প্লাস tan থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, dx এর ভ্যালু কই হবে sec স্কয়ার থিটা d থিটা। নেক্সট আমরা 0 টু π/4 log অফ 1 প্লাস tan থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি sec স্কয়ার থিটা, আর এখানে sec স্কয়ার থিটা আছে, তো sec স্কয়ার থিটা d থিটা। তাহলে sec স্কয়ার থিটা কেটে গেল, দিয়ে আমার ইন্টিগ্রেশন আসলো 0 টু π/4 log অফ 1 প্লাস tan থিটা d থিটা। এবার log অফ 1 প্লাস tan থিটা, এটার ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে বের করব সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এখানে আমরা একটা আইডেন্টিটি ইউজ করব, একটা ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটা কি ইন্টিগ্রেশনের 0 টু a f অফ x dx এর ভ্যালু যা হবে ইন্টিগ্রেশন 0 টু a f অফ a মাইনাস x এর ইন্টিগ্রেশনের ভ্যালু কিন্তু সেম হবে। এটা সহজে দেখানো যায়, x ইকুয়ালস টু আমরা যদি a মাইনাস t এভাবে ধরি তাহলে চলে আসবে। তাহলে এই প্রপার্টিটা আমরা এখানে ইউজ করব। ইন্টিগ্রেশন 0 টু π/4 আছে, log অফ 1 প্লাস tan, তাহলে এটা π/4 মাইনাস থিটা লিখতে পারবো পুরোটা ইন্টু d থিটা। ইন্টিগ্রেশন 0 টু π/4 log অফ 1 প্লাস tan a মাইনাস b এর ফর্মে ভেঙে দেবো, tan a মাইনাস tan b, tan a মানে π/4 মানে 1 হবে, মাইনাস tan b মানে tan থিটা বাই 1 প্লাস tan a tan b, tan π/4 মানে 1 ইন্টু tan থিটা মানে tan থিটাই হবে d থিটা। নেক্সট 0 টু π/4 log অফ, এটা কি হবে 1 প্লাস tan থিটা 1 মাইনাস tan থিটা ডিভাইড বাই 1 প্লাস tan থিটা। তো এটা প্লাস tan থিটা মাইনাস tan থিটা কেটে গেল, 0 টু π/4 log অফ 2 বাই 1 প্লাস tan থিটা টু d থিটা। এবার লগের ভিতরে যদি ডিভাইড থাকে তাহলে মাইনাস আকারে লিখতে পারবো, তো 0 টু π/4 log অফ 2 মাইনাস ইন্টিগ্রেশন ভেঙে দিতে পারবো, তাহলে 0 টু আরেকটা লাইন করছি log 2 মাইনাস log অফ ইন্টিগ্রেশন 1 প্লাস tan log অফ 1 প্লাস tan থিটা টু d থিটা। এর যদি ভেঙে দিই তো 0 টু π/4 log of 2 into dx ইকুয়েশন 0 টু π/4 log of 1 plus tan theta d theta। আমরা যেখান থেকে শুরু করেছিলাম ইন্টিগ্রেশন 0 টু π/4 log of 1 plus tan theta এই জায়গাটায়, সেটাই কিন্তু আবার ব্যাক আসলো। এটা ভ্যালু যদি ইন্টিগ্রেশন i ধরা হয় তাহলে লেফট আমার i আসলো, এটারও ভ্যালু কত হয়ে যাবে আবার i হয়ে যাবে। তাহলে i ইকুয়ালস, এটা ইন্টিগ্রেশন যদি করা হয় log 2 into x হবে, আর লিমিট কত আছে 0 টু π/4। তাহলে এটা কি হয়ে যাবে আর i হয়ে যাবে। তাহলে iটা যদি লেফটে নিয়ে আসা হয় তাহলে 2i ইকুয়ালস π/4 log 2 হবে। তাহলে i ভ্যালু যদি বের করা হয় তাহলে π/8 log 2 হবে। তাইটাই কি আমার ইন্টিগ্রেশনের ভ্যালু, এটা কত আসলো আমার π/8 ইন্টু log 2। তো সেটা আমার সি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট। নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 20, ভ্যালু অফ ইন্টিগ্রেশন 0 টু π/2 sin x ডিভাইড বাই sin x প্লাস cos x dx is। ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে বলেছে, লিমিট 0 টু π/2 আছে sin x বাই sin x প্লাস cos x। কোশ্চেন নাম্বার 20।
ইন্টিগ্রেশন 0 to pi by 2 sin x by sin x plus cos x। আমরা আগে যে প্রপার্টিটা ইউজ করলাম সেম প্রপার্টিটা ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। তো 0 to pi by 2 আছে, লেখা আটকে গেছে। pi by 2 sin of pi by 2 minus x divided by sin of pi by 2 minus x plus cos by pi by 2 minus x। আমরা এর আগে যে প্রপার্টিটা বললাম এই প্রপার্টিটাই, এই ফর্মুলাটা যে ফর্মুলাটা বললাম এই ফর্মুলাটা কিন্তু এখানে ইউজ হবে। তো 0 to pi by 2 sin pi by 2 minus x মানে cos x হয়ে যাবে, এটা কত হয়ে যাবে cos x plus sin x হবে। নেক্সট আমরা এটাও আমার ইন্টিগ্রেশনের ভ্যালু, এটাও কিন্তু সেম ইন্টিগ্রেশনের ভ্যালু, এটা আমি i দিই, আমি এই দুটোকে যোগ করছি i প্লাস i, এটাও ইন্টিগ্রেশন এটাও ইন্টিগ্রেশন, দুটো তো ইকুয়াল, এই দুটো আমি যোগ করেছি। 0 to pi by 2 sin x by sin x plus cos x, 0 to pi by 2 cos x by cos x plus sin x। যেহেতু দুটোই ইন্টিগ্রেশন সেম লিমিট আছে তাহলে আমি পুরোটা ইন্টিগ্রেশনের মধ্যে ঢুকে দিতে পারবো। তো 0 to pi by 2 এটা প্লাস এটা হয়ে যাবে, আর দুটোই ডিনোমিনেটর সেম আছে তাহলে কি হবে sin x plus cos x থাকবে, sin x plus cos x উপরে হবে। আমরা যেমন যদি ইন্টিগ্রেশন x স্কোয়ার প্লাস x কিউব প্লাস থাকে আমরা সেপারেট করে নিই, সেপারেট থাকলেও আমরা ইন্টিগ্রেশনের মধ্যে ঢুকতে পারবো, তাই এটা ইন্টিগ্রেশনে ঢুকে যাবে। এ দুটো যোগ করলে কি হবে sin x প্লাস পুরো sin x প্লাস cos x হবে, নিচেও sin x প্লাস, এটা কেটে গেল তাহলে এটা 1 চলে আসলো। সো 0 to pi by 2 ইন্টু dx, তাহলে এটা কত হয়ে যাবে pi by 2 হয়ে যাবে, এটা ইন্টিগ্রেশন করলে x হবে, x এর লিমিট বসলে pi by 2। এটা কার ভ্যালু পেলাম 2 আর এটার 2 i, 20 ইন্টিগ্রেশনের ভ্যালুটা, এই i এর ভ্যালু যদি বের করা হয় তাহলে pi by কত আসবে 4 হবে, ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত আসবে pi by 4। তো সেটা আমাদের প্রথম যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। তো আমরা এই ভিডিওতে 10টি কোশ্চেন ডিটেল সলিউশনে আলোচনা করলাম। প্রথম কোশ্চেন সলিউশন দিয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কোন যদি মনে হচ্ছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।